নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন চুলচেরা শোধবোধ, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ চুলচেরা শোধবোধ। চুলচেরা বিচারের কথাই শোনা আছে, কিন্তু চুলচেরা শোধবোধের কথা কখনো শুনেছ কি? কিন্তু শোনা নয়, আমার নিজের চোখে দেখা, যাকে বলে চূড়ান্ত প্রতিশোধ। আমার ছোটবেলার কাহিনী। কাকা আমার এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু রাগলে তিনি কারো নন। চটে উঠলে নিচে কুদে চেঁচিয়ে মেচিয়ে একাকার। এ কাকার সঙ্গে সে কাকার কোনো মিলই নেই। কাকার পেয়ারের চাকর রামলোচন কি অপরাধ করেছিল কে জানে। রেগে গিয়ে তিনি হুকুম দিলেন, দাও ব্যাটার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ের বাইরে বার করে দাও। গায়ে ছিল কাকার অখণ্ড প্রতাপ। গায়ের তিনি মোড়ল, কাজে তাঁর হুকুম পালিত হতে দেরি হলো না একটু। নাপিত রামলোচনকে ধরে ন্যাড়া করে দিল। অবশ্যই নাপিত ছাড়াও আরো কয়েকজনকে ধরতে হয়েছিল, কারণ রামলোচন কি সহজে ন্যাড়া হতে চায়? কিন্তু নাপিত যখন তাকে বলল, দেখো বাপু, খুঁড়ের তলায় অমন হুটোপুটি করো না, কিন্তু মাথা ন্যাড়া করতে গিয়ে বেপটকা চোট লেগে যদি তোমার নাকটা খাঁদা হয়ে যায়, আমি কিন্তু কিছু জানি না। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। আমি উৎসাহ দিলাম রামুকে। রামু, ন্যাড়া হতে ভয় কিসের? আমি তো কত ন্যাড়া হয়েছি। 10 বছর অবধি হপ্তায় হপ্তায় ন্যাড়া হওয়াই ছিল আমার কাজ। ওতে চুল ঘন হয় আর ভালো গজায়। এই তো গত বছরেও আমাকে নিয়ে মেলা দেখতে গিয়ে কাকার নাপিত দেখেই না আমার মাথা মুড়িয়ে দিলেন। ওতে কি হয়েছে? নাও, লক্ষ্মী ছেলের মতন ন্যাড়া হয়ে নাও। ছি, দুরন্তপানা করে না। অমন করলে যদি বেকায়দায় তোমার নাকটা কাটা পড়ে। চুল গেলে চুল হবে আবার, কিন্তু নাক গেলে? একটাই তো আমাদের নাক মোটে। রামলোচন ন্যাকা নয়, বুঝল। ন্যাড়ার উপর আরো বেশি নাকাল হতে চাইল না। ঠান্ডা মাথায় নিজেকে মুড়িয়ে নিল। তারপর ঘোল ঢালার পালা। দই আনতে কে যায় বাজারে? কেই বা ঘোল বানায়? ওসব কাজ তো রামলোচন করত। কিন্তু এখন চাকরি যাওয়ার পর বিশেষ করে নিজের জন্য অত সব ফরমাস খাটতে রাজি হবে কি? না, তা তো নিশ্চয় না। নিজের জন্য দই এনে নিজেই ঘোল বানিয়ে নিজের মাথায় ঢালা, ব্যাপারটা কেমন যেন একটু ঘোলাটে মনে হচ্ছে না? তাই কাকা বাধ্য হয়েই কাজটা নির্খরচায় সারলেন। ঘোল অভাবে এক বালতি জল এনে ঢেলে দিলেন ওর মাথায়। গায়ের বাইরে অবশ্যকে করতে হলো না। ভিনগাঁয়ের লোক সে, নিজেই সে আমাদের পাড়া ছেড়ে চলে গেল। আমি কিছু দূর ওর সাথে সাথে গেছিলাম। রামলোচন বলছিল, আপনাদের বাড়ি আমার অন্ন গেল তাতে আমার দুঃখ নাই। দুমুঠো চাল আমার কোথাও না কোথাও ঠিক জুইটা যাইবে। কিন্তু বলতে গিয়ে সে ভাষা খুঁজে পায় না। হাতের তেলো দিয়ে নিজের বেল মাথার হাত বোলায়। আমি সান্ত্বনা দিই, রামলোচন, তোমার চালও গেল, চুলাও গেল। সত্যি, চাল চুলা কিছুই তোমার আর রইল না। কিন্তু তুমি দুঃখ করো না, দুই আবার হবে। মাথা থাকলেই হয়, আর মাথার ওপরেই হয়ে থাকে। রামলোচন বলল, বিনা দোষে মুনিব আমায় সাজা দিলেন। আপনি দেখা লিবেন খোকাবাবু, আমি এর চুল চেরা শোধবোধ কইরাই ছাড়ুম। যদি না লিই তো আমার নাম রামলোচন নয়। রামলোচন তারপর থেকে আর আমাদের পাড়া মারায় না। তবে তার সঙ্গে আমাদের দেখা হয় মাঝে মাঝে, হাটে বাজারে দেখা হয়। সেখানে আমাদের বুধবারে হাট লাগতো।
বুধবারে বুধবারে বিরাট হাট বসতো আমাদের গায়ে। 7 গায়ের লোক জড়ো হয়ে কেনা বেচা চলত। রামলোচনও আসতো। আসতে হতো রামলোচনকে। 7 দিনে একদিনই তো হাট, সওদা করতে সবাইকেই আসতে হয়। কাকার সঙ্গে আমিও যেতাম বুধবারের হাটে। থলে হাতে যেতাম আর থলে ঘাড়ে করে ফিরতাম। বাজার মাথায় করে আসতে হতো আমাকে। রামলোচনের অভাব মোচন করাই আমার কাজ ছিল। হাটে একদিন রামলোচনের সঙ্গে দেখা। কেমন যেন বেঁকে গেছে, হাঁটছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। রামলোচন, তোমার কি হয়েছে? কাকাই ডেকে শুধোলেন। আজ্ঞা মুনিব, শিরদাঁড়াটা যেন আমার বাইকা গেছে, বাদ ধরছে মালুম হয়। লোকে কইছে আমার নাকি কুঁজ হয়েছে। কুঁজ? সে কি রে? সে যে খুব খারাপ, দেখতে ভারী বিচ্ছিরি লাগে যে। আঁতকে উঠলেন কাকা। কেন কাকু, কুঁজো হওয়া কি খুব খারাপ? মাঝখান থেকে আমি বলি, কুঁজোয় জল গড়িয়ে খাওয়া তো কত সোজা। সত্যি বলতে কুঁজোর থেকে জল গাড়াতে একটা লম্বা লোকের মাথা হেঁট হবে, কিন্তু একজন কুঁজোপৃষ্ট পক্ষে এই কাজটা অনেকখানি এগিয়ে রয়েছে। থাম তুই! কাকা ঝামটা দেন। মন্থরার কুঁজ ছিল বলেই তো লঙ্কাকাণ্ড বাঁধল, তা জানিস? কুঁজ ভারী খারাপ। লঙ্কাকাণ্ড? সে তো হনুমানের লেজ ছিল বলেই। হনুমান আবার এলো কোত্থেকে? সে তো মন্থরার জন্যই। না রামলোচন, শোনো, দোহাই তোমার, এর উপর আবার তুমি কুঁজো বার করো না। আজ্ঞা কর্তা, আমি কি বার করবার মালিক? ভগবানের মার কর্তা। তা হোক, তুমি একটু সোজা হয়ে হাঁটোতে দেখি। সোজা হলে তোমাকে খুব ভালো দেখায়। আর কর্তা, দেখা দেখির আর কাম নাই। দেখার লোক সংসারে আমার আছেটাকে কোন? ডাক্তার দেখাও। পয়সা কই কর্তা? শিব ঠাকুরের দরজায় গিয়ে হত্যা দেবার কথা ভাবছি। এই বলে চলে গেল রামলোচন। তারপর একদিন শুনলাম রামলোচন আমাদের গায়ের শিব মন্দিরে হত্যা দিয়ে পড়ে আছে। 3 দিন ধরে উপোস করে রয়েছে। 3 দিনের দিন শেষ রাত্রিরে স্বয়ং শিব ঠাকুর তাকে নাকি স্বপ্নে দেখা দিয়েছেন। ঠাকুরের সে প্রত্যাদেশ পেয়েছে বলে শোনা গেল। শুনে যা কৌতূহল হলো আমার, কি বলবো তোমাদের। দেবতাদের কথাবার্তা আমি কখনো শুনিনি। রামলোচনের কাছে যাই যাই করছি, কিন্তু যেতে হলো না। সে নিজেই এলো আমাদের বাড়িতে। আরও যেন কুঁজো হয়ে গেছে রামু, ধনুকের মতন বেঁকে গেছে একেবারে। আর একটু বেঁকলেই একটা নিখুঁত রাইট অ্যাঙ্গেল বনতে পারে। সেই জ্যামিতিক চেহারাটা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে রামলোচন এলো। এসেই কাকার পায়ে পড়ে সে কি কান্না তার! শিব ঠাকুর বলেছেন, শিব ঠাকুর বলেছেন। তার ফোপানির ভেতর থেকে শুধু এইটুকুই শোনা গেল। কি বলেছেন শিব ঠাকুর? কাকাবাবু গম্ভীর হয়ে শুধালেন। বলেছেন আপনি সাক্ষাৎ শিব, শিবের অবতার। কাঁদতে কাঁদতে বলল রামলোচন। আপনার কাছে আসতে বলিলেন শিব ঠাকুর? বটে বটে। সোজা হয়ে বসলেন কাকা। হ্যাঁ কর্তা, শিব ঠাকুর আমায় স্বপ্ন দিলেন, বললেন যা তুই উনার কাছেই যা, বলে আপনার নাম উচ্চারণ করিলেন। আমি এই পাপ মুখে কি করে আপনার নাম উচ্চারণ করি কন? বললেন যে তারিণীর কাছে যা, তাই তো? কাকাবাবু নিজেই নিজের নাম উচ্চারণ করলেন। তাই তো বললেন বাবা? তাই বললেন বাবা। বলতে গিয়ে তার সারা গায়ে রোমাঞ্চ দেখা দিল। হ্যাঁ, ওই নামই বলল বাবু। বললেন ওনার কাছে গেলেই হইবে। এখন আপনি দয়া করলে আমার যত ব্যাধি সব সাইডা যায় কর্তাবাবু, বলে রামু কাকার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তা কি দয়া করতে হবে শুনি? আর কিছু না মুনি, শুধু আপনার এক গাছি চুল, মাথার একটা চুল দেন, তাই এই আমি আমার মাদুলিতে ভৈরা গলায় দেয়া ধারণ করি।
আপনার চুল সর্বব্যাধি বিনাশ করে কর্তা, বলেছেন শিব ঠাকুর। বলার সাথে সাথে তার সারা মুখে যেন স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ল। বটে, আরে শুনেছিস তোরা? রামুর কথা শুনলি? হ্যাঁ গো, শুনছু গো, বলে তিনি সগর্বে তাকালেন আমাদের দিকে, কাকিমার দিকেও, বিশেষ করে কাকিমার দিকেই বেশি করে তাকালেন। তারপর তিনি অতি সন্তর্পণে মাথার এক পাশ থেকে একগাছি চুল ছিঁড়ে রামুকে দিলেন। রামু সেটা মাথায় করে সযত্নে তার সেই তামার মাদুলিতে ভরল, ভরে গলায় পড়ল। উমা, অবাক কাণ্ড! দেখতে না দেখতে ধনুকের মতন বাঁকা রামু ছিঁড়ার মতো সোজা টান হয়ে গেল, শটান খাড়া হয়ে দাঁড়ালো। আনন্দে লাফাতে লাগল রামু। কোথায় গেল তার বাত, কোথায় বা গেল কুঁজ? মন্থরার পুংলিঙ্গ থেকে সে যেন এখন হনুমানের স্ফুলিঙ্গ। তারপর কাকাবাবু আর কাকিমার পায়ের ধুলো নিয়ে লাফাতে লাফাতে সে চলে গেল। খবরটা রটে গেল দিকবিদিক। তারপরে দিকবিদিক থেকে দলে দলে লোক আসতে শুরু হলো। কাকাবাবুর পায়ের ধুলো নিত আর মাথার চুল নিত। কারুর আমবাত, কারুর আমাশার ধাত, কারুর অম্বলের ব্যামো, তো কারুর হিস্টেরিয়া, কারুর মাথা ধরা, তো কারুর ছানি, কারুর টাক পড়ে মাথার চুলহানি, কারু বা সারা গায়ে চুলকুনি। এসব নানান লোকের নানান ব্যায়াম। কাকাবাবু সবাইকে তামার বাঁদুলিতে এক এক গাছে চুল দিয়ে বিদায় দেন। দিতে দিতে তার মাথার তেলও টাক পড়ে গেল। কাকাবাবু বুঝলেন না, এইভাবে দুহাতে দান খয়রাত করলে দুদিনে বিলকুল ফাঁকা হয়ে যাবে। তিনি চুলের কন্ট্রোল বসিয়ে দিলেন। কিউ তো আগেই লেগেছিল। তিনি বললেন, আমি কি দাতা করানো হয়েছি? আমার মাথার চুল কি আমার নিজের নয়? আমার নিজের কি কয়েকটাও থাকতে নেই? আমার নিজের বাড়িতেও তো অসুখ বিসুখ লাগতে পারে। তখন তখন ঠিক হলো মাথার আনকোড়া চুল ছিঁড়ে কাউকে তিনি আর দেবেন না। স্নানের সময় চুলের তেল ঘষতে বা আঁচড়াবার সময় মাথার চিরুনি দিতে যে কতিপয় চুল নিজে গুণেই উঠে আসবে, গুনে গুনে কেবল সেইগুলোই তিনি বিতরণ করবেন। এমনি দিনকের দিন আমাকেই তার ভার নিতে হলো। কাকার চুলে তেল ঘষতে হয় আমাকেই। তখন যা আমার হাতে উঠে আসে সেগুলি সযত্নে তুলে রাখি। তারপরে আঁচড়াবার সময় ওত পেতে থাকতে হয়। তখন ঝরতি পড়তি যা পাই। কিন্তু চুলের সীমা থাকলেও ব্যারামের তো আর সীমা নেই। বাড়িতে বাড়িতেই ব্যারাম, আর বাড়তেই চলেছে ব্যারাম। সামলানো দেয়। কাকার দৈনিক ওই নামমাত্র চুলে সবাইকে কুলিয়ে ওঠা যায় না। অনেককেই হতাশ হয়ে ফিরতে হয়। এমনি যখন অবস্থা, তখন কাকা আর আমি একবার বুধবারের হাটে গেছি। রামলোচনের সাথে মুলাকাত। কাকাকে দেখেই রামলোচন তো দণ্ডবত, বোম মহাদেব বলে একটা হাঁক দিয়ে পা ছেড়ে উঠল রামলোচন। তার হুঙ্কার দেখতে না দেখতেই ভিড় জমে গেল চারিদিকে। আমাদেরকে ঘিরে দাঁড়ালো সবাই। হুজুরের কাছে একটা আর্জি আছে, বিনীত কণ্ঠে সে বলল। তোমার পুঁজ তো সেরে গেছে, আবার আর্জি তোমার? কাকাবাবু শুধলেন। আজ্ঞা হ্যাঁ, আমি জীবন ফিরে পাইয়াছি আপনার কৃপায়। আর আমার কোনো অসুখ বিসুখ ব্যাধিও নাই। সামান্য একটু সর্দি আছে। কিন্তু পেরভু, সবার হইয়া আমার একটা নিবেদন আছে আপনার কাছে। কি নিবেদন বলো? কাকাবাবু উদার হাস্যে অমায়িক। আপনি তো বুড়ো হয়েছেন, কবে মরিয়া যাইবেন কিছুই তো নিশ্চয়তা নাই। তা কে আর মারা যাবে না বলো? কাকাবাবু মুখখানা চন্দ্রবিন্দুর মতন করলেন। আমি অনুস্বর যোগ করে বললাম, এই মরতে আসা তো মরতেই আসা। ভগবান না করুন আপনি মইরা গেলে আপনার চুলের কি হইব? কি হইবে শুনে কাকাবাবুর এবার রাগ হলো। চুল হয়ে যাক চুল, তোর তাতে কি? হ্যাঁ, ওই কথাই তা কইছিলাম হুজুর। আপনার চুলও সেই চুলোই যাইবে, আপনার সাথে এক চুলোতেই যাইবে।
তাই অধীনদের এই নিবেদন, এখন আপনার 2-4টা চুল যদি দয়া করিয়া আমাদের আপনি দিয়া যান। তারা সবাই এক বাক্যে সায় দিল, হ্যাঁ কর্তাবাবু, কিছু চুল দিয়া যান আমাদের। সকলেই হাত জোর করে বলল, কিছু চুল? কাকাবাবু মাথায় হাত দিলেন। একটা একটা চুল আলাদা আলাদা আলতো করে হয়তো তোলা যায়, কিন্তু একসঙ্গে একাধিক চুলের টান দিলে মাথা তো টনটন করে উঠবে। বেশি না, এক মুঠো দিলে আমাদের সবার হয়ে যাবে কর্তা। মুঠো পাতল সবাই। কাকাবাবু বললেন, এক মুঠো? ভারী আবদার যে। আমি কি দান ছত্র খুলেছি নাকি যে মুঠো মুঠো চুল বিলেব? না, অত হবে না। সবাইকে আমি একটা একটা করে দেব। কিন্তু একটা করে তুলতেও তার মায়া লাগে, সেজন্যই দেরি হয়। এদিকে লোকের আর তর্স হয় না। হঠাৎ হলো কি, পেছন থেকে একটা লোক লাফিয়ে উঠে না কাকাবাবুর মাথায় এক খামচা চুল তুলে নিলে। তারপর আর দেখতে হলো না। জোর হাতগুলো এবার জড়ো হয়ে একজোট হয়ে কাকাবাবুর মাথার উপর ঝাঁপিয়ে পড়ল। কাকাবাবুর চুল নিয়ে চুলোচুলি বেঁধে গেল সবাই। সে এক পেল্লাই কাণ্ড। কত আর চুল ছিল কাকাবাবুর মাথায়, মুষ্টিমেয়ই বলা যায়। অতগুলো মুঠো ভরতে সবই তার ফাঁকা হয়ে গেল। সবাই ফাঁকা হয়ে গেলে দেখা গেল কাকাবাবু অজ্ঞান হয়ে ধরাশায়ী, আর তার মাথায় একটিও আর চুল নেই। ভালো করে দেখলাম, একটাই চুল ছিল কানের পাশে এক কোণে। কাকাবাবুর অজান্তে সেটাকে আমি হাতালাম, অতি সন্তর্পণে তুলে নিলাম। সামনে তো আমার পরীক্ষা, ফেল যাবার ভয় ছিল যদি এক চুলের জন্য আমি পাশ করে যাই। সম্বিত পেয়ে কাকাবাবু কোকিয়ে উঠলেন, জ্বলে গেল, জ্বলে গেল, মাথাটা আমার জ্বলে গেল রে। তারপর মাথায় হাত বুলিয়ে, অ্যাঁ এ কি করেছে বেটারা, একটা চুলও বাকি রাখেনি, একেবারে ন্যাড়া করে দিয়ে গেছে। ইস ইস, মাথাটা আমার জ্বলে যাচ্ছে, আমি জ্বলে গেলুম, জ্বলে গেলুম। তারপর আমার দিকে তাকিয়ে, ওরে হাঁদারাম, দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, মাথাটা আমার যে জ্বলে গেল। আন আন, কোথার থেকে বরফ টরফ কিছু আন, দেখ পাস নাকি। নিয়ে আয় চট করে, মাথায় দিয়ে একটু বাঁচি। পাড়া গায়ে হাঁটে আর কি বরফ মেলে? চট করে তো নয়। এমন সময় রামলোচন কোথা থেকে এক হাঁড়ি দই এনে হাজির। কর্তা, এই ঠান্ডা দই লইয়া আইলাম, দইটা মাথায় লাগান, মাখলে আপনার জ্বালা জলনি সব কমবে, মাথা ঠান্ডা হইবে। বলে অনুমতির অপেক্ষা না রেখেই হাঁড়িটা কাকার মাথায় উজাড় করে। আরাম পেয়ে কাকা বললেন, আহ, বাঁচলাম। তোমার দইটা তো মন্দ নয়। হে, নাকের দুপাশ দিয়ে যা নেমে আসছিল জিভ দিয়ে চেটে নিয়ে তিনি এ কথা বললেন। বাহ, খাসা দই তোমার রামলোচন। হ্যাঁ কর্তাবাবু, আপনি আমার মাথায় ঘোল ঢালতে পারেন নাই, কিন্তু আপনার কোনো দুঃখই আমি রাখলাম না। বলে গলার মাদুলিটা ছিঁড়ে ফেলে কাকাবাবুর পায়ের নিচে রেখে দিয়ে চলে গেল, ফিরেও আর তাকালো না। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।